কঠিন রুক্ষ মরুর তপ্ত বালু দাপিয়ে বেড়ায় এক প্রাণী। দিনের পর দিন কোনো পানির দেখা নেই, নেই কোনো খাবারের খোঁজ। তবুও বিতৃষ্ণ ক্ষুধা নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে যে প্রাণীটি টিকে থাকবে তার নাম উট। আচ্ছা, তোমরা যারা উট সম্বন্ধে বইতে ছোটবেলায় পড়েছ তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা প্রশ্ন রেখে মূল ভিডিওটি শুরু করছি। কেউ কি বলতে পারবে উটকে মরুর কি বলা হয়? উত্তর লিখে রেখো কমেন্টে। ভিডিও দেখার ফাঁকে তোমার আইকিউ টেস্ট হয়ে গেল। আমি জানি শতভাগ বন্ধুরাই এটা পারবে। উট কেবল এখন তপ্ত মরুর প্রাণী হিসেবেই পরিচিত নেই, সারা বিশ্বের অন্যতম অ্যানিম্যাল সেলিব্রিটিও বটে। তবে এর দুধ ও মাংসকে সুপার ফুড হিসেবে ধরা হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। খুব দামি মাংস হিসেবে উটের মাংসের পৃথিবীজোড়া খ্যাতি রয়েছে। আজকের এই লম্বা ভিডিওতে আমরা ঢুকে পড়ব তপ্ত মরুর উষ্ণ উটের খামারে, যেখানে কৃত্রিমভাবে তৈরি করা বন্য পরিবেশ আর আধুনিক প্রযুক্তির মিশেলে উটের খামারিরা পালন করছেন উট। এই ভিডিওতে তোমাদের জানা বিষয়গুলো খুবই কম থাকছে, বরঞ্চ তার বিপরীতে থাকছে উট পালন নিয়ে যা তোমার অজানা সেসব বিষয়। কিভাবে কি করা হয় আজ বিস্তারিত থাকছে এই ভিডিওতে। মরুভূমির প্রচণ্ড তপ্ত বালুর উষ্ণ ছোঁয়ায় বড় হয় উট, যেন মরুর প্রাণী হিসেবে একে স্রষ্টা সৃষ্টি করেছেন। প্রবাসে যারা উট পালনের সাথে জড়িত তারা নিশ্চয়ই জানেন দিনে ঠিক কতটা তপ্ত থাকে মরুর বালি। একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে মরুর বালুঝড় তথা কঠিন আবহাওয়ার মধ্যে উটেরা বড় হয়। মরুভূমিতে সাধারণত দিনে তীব্র গরম আর রাতে বরফ গলা ঠান্ডা পড়ে। প্রকৃতির এমন দুমুখ রূপ মরুভাস্কর তথা উটের সহন শক্তিকে আরও শক্তিশালী করে তোলে। জানলে অবাক হবেন, একটি উট 49 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা অবধি সহ্য করতে পারে। শত শত উট একসঙ্গে ধীরে ধীরে যখন তেতে ওঠা বালুর মরু পাড়ি দেয়, তখন যেন মনে হয় বালুর ভেতর থেকে জাহাজ বইছে। সে এমন দৃশ্য যে কারো দৃষ্টি কাটতে বাধ্য। এত ইন্ট্রো ভালো না, বেশি ইন্ট্রো দিলে পাপ হয়, তাই সরাসরি চলে যাব উটের প্রজনন ও খামারে। উট কিন্তু আগের ভিডিওতে দেখানো গিনিপিগের মতো গন্ডায় গন্ডায় বাচ্চা দেয় না, তাই তো একে বলা হয় ধীর গতির বা স্থিতিশীল প্রজননের প্রাণী। একটি উট সাধারণত 3 থেকে 5 বছর বয়সে প্রজননক্ষম হয়। সাধারণত বছরে একটি করে বাচ্চার জন্ম দেয় মা উট। গর্ভ স্থায়ী হয় 12 থেকে 14 মাস। এতদিন পর্যন্ত গর্ভবতী থাকার পর জন্ম দেয়া শাবকটি কয়েক ঘন্টার মধ্যেই দাঁড়াতে এমনকি হাঁটতে শুরু করে দেয়। সাধারণত আমাদের দেশের গরুর বাছুরগুলোর ক্ষেত্রেও এটা লক্ষ্য করে থাকবেন। নবজাতক উটের যত্নে প্রথম কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়টাই তার বেঁচে থাকা ও বৃদ্ধির। উটের দুধে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ ও শক্তিবর্ধক চর্বির এক বিশাল কম্বো। তাই মায়ের দুধ পানের ফলে সদ্য জন্মানো উটের বাচ্চাদের হাড়ের গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা ও মরুভূমির আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে। বলা যায় মায়ের অমন পুষ্টিকর দুধ পানে বাচ্চাগুলো খুব দ্রুতই শক্তিশালী হয়ে ওঠে। পূর্ণবয়স্ক হওয়ার পর উট পালকরা তাদের পালিত উটেদের দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করান। আর উটের সবচেয়ে ফ্যাসিনেটিং যে বিষয়টা আমার কাছে লাগে তা হলো এরা কাঁটাযুক্ত ঝোপ, শুকনো ঘাস ও লবণ বিদ্যমান এমন উদ্ভিদই প্রধান খাদ্য হিসেবে খায়। উট কিন্তু খুবই কম খাবারেও দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। অনেক কম পানি পান করে টিকে থাকতে পারলেও উটের জন্য নিয়মিত পরিষ্কার পানি সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মরুভূমির মতো গরম আবহাওয়ায় পানি ও খাবারের ভারসাম্য ঠিক রাখা না গেলে উট স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়তে পারে। উট পালনের জন্য দরকার খোলা ও বালুময় জায়গা, ছায়াযুক্ত শেড, যাতে গরম বালুতে থাকার পর দিন শেষে ওরা সেখানে বিশ্রাম করে। পর্যাপ্ত বাতাস চলাচল থাকা সহ পরিষ্কার পানি ও ড্রেনেজ সিস্টেম রাখা উট পালনে বাধ্যতামূলক। আচ্ছা, একটা মজার বিষয় মনে পড়ল। আমরা কিছু ভিডিওতে দেখেছি উটকে কাঁচা লবণ খাওয়ানো হয়, কিন্তু কেউ কি জানি
কেন খাওয়ানো হয়? আসলে লবণ এর শরীর মরুভূমির মতো কঠিন পরিবেশে টিকে থাকতে বেশ কাজ করে। গরমে ঘাম, শ্বাস প্রশ্বাস আর দীর্ঘ সময়ে পানি ছাড়া থাকার কারণে উটের শরীর থেকে লবণ ও খনিজ দ্রুত কমে যায়। এই ঘাটতি পূরণ না হলে ওরা দুর্বল হয়ে পড়ে। লবণ মূলত প্রাণীটির শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে, যা পরবর্তীতে শরীরের পানি ধরে রাখতে সাহায্য করে। ফলে উট অনেকটা সময় প্রায় পানি ছাড়াই বেঁচে থাকতে পারে এবং স্বাভাবিকভাবে টিকে থাকতে পারে। এছাড়াও লবণ হজম শক্তি ঠিক রাখতে সাহায্য করে, খাবারের প্রতি উটের আগ্রহ তৈরি করে। অনেক সময় লবণের সাথে অন্যান্য মিনারেলও দেওয়া হয়, যা প্রাণীটির হাড় ও পেশিকে শক্তিশালী রাখে। এতক্ষণ তো দেখলাম উট পালন, এবার দেখা যাক পালনের পর উটগুলো দিয়ে কি করা হয়। উটের বিশাল আকৃতির কারণে অন্যান্য প্রাণীর মতো ট্রাক বা অন্য কোনো পরিবহনে তোলা সহজ কাজ নয়। ট্রাকে তোলার সময় শক্ত দড়ি দিয়ে বেঁধে ধীরে ধীরে ওঠানোর দরকার পড়ে। আবার কিছু উট বেশ আক্রমণাত্মক স্বভাবের হওয়ায় খামারিদের অত্যন্ত সতর্কভাবে ট্রাকে তোলার এ কাজটি করতে হয়। একটি ট্রাকে সাধারণত 6 থেকে 7টির বেশি উট নেওয়া হয় না, যাতে যাত্রাপথে নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়। কারখানায় পৌঁছানোর পর শুরু হয় এর মাংস প্রক্রিয়াজাতকরণ। প্রথমে উচ্চ চাপে পানি প্রবাহর মাধ্যমে স্লটিং করা উটটিকে পরিষ্কার করা হয়। এরপর বড় একটি কাটিং মেশিনে নির্দিষ্ট সাইজে ভাগ করা হয় এর মাংস। উটের উচ্চ প্রোটিন সমৃদ্ধ যে অংশ থাকে সেগুলো বিদেশে প্রিমিয়াম মাংস হিসেবে রপ্তানি করার জন্য আলাদা করা হয়। অন্যদিকে স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চর্বি থেকে তৈরি করা হয় তেল ও বিভিন্ন উপাদান। সবশেষে প্যাকেজিংয়ের পর আঞ্চলিক বাজারে পাঠানো হয় বাকি মাংস। মাংস ছাড়াও খামারে সংগ্রহ করা হয় তাজা উটের দুধ। অভিজ্ঞ কর্মীরা হাতের মাধ্যমেই উটের দুধ সংগ্রহ করে থাকেন, যাকে আমরা দুধ দহন বলে থাকি। এই দুধ থেকেই তৈরি হয় দুধের বিভিন্ন খাবার ও ইউনিক এক ধরনের চিজ, যার স্বাদ মরুভূমির গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় বিশ্বের নানা দেশে। প্রতি বছর প্রায় 6,20,00,000 টন উটের দুধ কারখানায় প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া উটের দুধের দই পাওয়া যায় বাজারে। দইয়ের মতো করে ছাঁচে ফেলে আবার এক ধরনের চিজও বানানো হয়। এই চিজ তৈরির জন্য উটের দুধ দইয়ের মতো প্রথমে জমানো হয়। এরপর সেই দইয়ের মতো জমানো দুধের পানি শুকিয়ে ছাঁচে ফেলে তৈরি করা হয় এক ধরনের চিজ। এরপর নিয়ন্ত্রিত তাপমাত্রায় বিশেষ একটি কক্ষে শুরু হয় চিজ শক্ত করা ও এক ধরনের আবরণ ফেলার ধাপ। 8 থেকে 12 দিনের মধ্যে ওই চিজের ওপর সাদা আস্তরণ তৈরি হয়। এই চিজে বারবার ব্রাশ ও ধোঁয়ার সাহায্যে তৈরি করা হয় কমলা রঙের এক ধরনের আবরণ। এর ঘ্রাণও তখন হয় অন্যরকম। গরুর দুধের তুলনায় উটের দুধে স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় হার্টের জন্য উপকারী বলে ধরা হয়। তো এই তো এটাই ছিল উটপালন, উটের মাংস সংগ্রহ আর দুধের কারুকাজ। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।